হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকালে যখন নাস্তা খাইতেছিলাম, তখন হঠাৎ করে একটা ফোন আসে, বলল যে মানে আমাদের বাসায় আজকে গেস্ট আসছিল। তো হঠাৎ করেই বলল যে আমাদের বাসায় আসবে। তো আমি এখন তাড়াহুড়োর মধ্যে কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। তো ঝটপট বাসায় যা ছিল সেগুলো দিয়েই আজকের আয়োজনটা কমপ্লিট করে ফেললাম। তো মুরগি রোস্ট করে নিলাম, আর নিয়েছিলাম গরুর গোশত রান্না করেছিলাম, পোলাও রান্না করেছিলাম, আর রান্না করেছিলাম রুই মাছের কালিয়া। তারপরে যখন আমাকে ফোনটা দেয় তখন বাজে হচ্ছে সকাল 11টা। তো ঝটপট এগুলো বের করার পর রান্না করাটা যে কত টাফ ছিল সেটা আমিই জানি। তো যাই হোক, এইগুলি সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে আসলাম রান্নায়। তো রান্নায় প্রথমে আমি মুরগির রোস্টটা করে নিব। আর মুরগিটাকে আমি ছোট্ট করে রেগুলার কাটটা করে নিয়েছি, একটু বড়ো সাইজের। আর যেহেতু ব্রয়লার মুরগি, সেজন্য আমি আর বড় বড় পিস করলাম না, কারণ এই ব্রয়লার মুরগি দিয়ে বড় পিস করলে রোস্ট আমার একটা খেতে আমার কেমন যেন মানে কামড় দিতে গেলে দেখা গেছে শুধু মাংসই বের হয়। তো এই জন্য আমার তেমন একটা ভালো লাগে না। সবসময় আমি পাকিস্তানি মুরগি দিয়েই রোস্ট পাকাই। তো পাকিস্তানি মুরগিটা ছিল না, যার কারণে ব্রয়লার মুরগিটা দিয়েই আমি রোস্ট করে নিলাম। তো প্রথমে চুলার মধ্যে প্যানটা বসিয়ে দিয়ে তারপর তেল দিয়েছিলাম। সে তেলের মধ্যেই আমি রোস্টের পিসগুলো ভেজে নিয়েছি। আর রোস্টগুলো কিন্তু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো মাখিয়ে রেখে তারপরেই কিন্তু ভেজে নিয়েছিলাম হালকাভাবে। তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়েছিলাম পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়েছিলাম যে রোস্টের মশলাটা। আমি সবসময় আমি এর আগেও একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে রোস্টের মশলাটা বাসায় কীভাবে তৈরি করতে হয়। সেখান থেকে আমি দিয়েছিলাম 1.5 টেবিল চামচের মতো রোস্টের মশলা। তারপর দিয়ে এগুলো টক দইটা আমার বাসায় ছিল না, হুটহাট করে যখন না থাকে তখন কিন্তু আমি লেবুর রসটা দিয়ে লিকুইড করে দুধটা কুসুম গরম পানির মধ্যে ফাঁকি দুধটা মানে গুঁড়ো দুধটা দিয়ে আমি লিকুইডের মধ্যে লেবুর রসটা দিলেই কিন্তু টক দই ঝটপট হয়ে যায়। তো সেগুলো দিয়েই কিন্তু আমি এখন রোস্টটার মধ্যে দিয়ে দিলাম। তো আজকে পুরো রান্নাটার মধ্যে আমি টক দই এভাবেই দিব। তারপর মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু রোস্টের মশলাটা যদি ভালোভাবে কষানো যায় তাহলে তো খুব সুন্দরভাবে রোস্টের যে একটা টেস্ট অতুলনীয়ভাবে বেড়ে যায়। কারণ অনেক সময় দেখা গেছে এই পর্যায়ে মশলাটা অনেকেই কষায় না, তখন দেখা গেছে যে মশলার যে কাঁচা স্মেলটা, মশলার যে গন্ধটা সেটা কিন্তু থেকেই যায়। তো এই জন্য এই পর্যায়ে মশলাটাকে ভালোভাবে কষাইতে হবে। কষানোর পর মাংসটাকে দিয়ে দিতে হবে। তো আমি সেটাই করলাম, মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন মাখিয়ে মুখিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে একেবারে অল্প আঁচে এটাকে রান্না করে নিব এই চুলার মধ্যে। আরেক পর্যায়ে আমি চলে যাচ্ছি অন্য চুলার মধ্যে, আমি গরুর মাংসটা বসিয়ে দিব। যেহেতু আমার হাতে বেশি একটা সময় নেই, তার জন্য দুটো চুলাই আজকে আমি ব্যবহার করেছিলাম। কারেন্টের চুলার মধ্যে আমি রান্না করেছিলাম গরুর মাংস, আর এই চুলায় রান্না করেছিলাম রোস্ট। তো একটু ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচ থেকে না লেগে যায়। টমেটো সসটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। অবশ্যই রোস্টের মধ্যে টমেটো সসটা দেওয়া উচিত, আর এতে করে কিন্তু ভীষণ মজা হয়। তো রোস্টের মধ্যে আমি টমেটো সসটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আর দেওয়া হয়নি। তো তারপর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে দেখেন। তো যখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলতোভাবে, এটা যেহেতু ব্রয়লার মুরগি, আর এই মুরগিটা বেশ ভালো ছিল, একটু টাইট ফিটিং ছিল, কারণ মুরগিটা বেশ বড় ছিল, যার কারণে মানে মাংসটা তেমন একটা মানে ক্ষয়ে যাচ্ছে না। তারপর দিয়ে দিলাম হাফ কাপের মতো দুধ, মানে হাফ কাপের চাইতে একটু বেশিই হবে আর কি। তো দুধটা দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর এখন নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটাকে বসিয়ে দিলাম একেবারে মিডো আছে। আর এই পর্যায়ে চলে আসলাম এই চুলার মধ্যে যে আমি প্রায় 1.25 কেজির মতো গরুর গোস্ত নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। তারপর এই যে গরুর মাংসের যে মশলাটা থাকে রাঁধুনি, সে ছোট্ট প্যাকেটটা, সেই প্যাকেটটা পুরোটাই দিয়ে দিলাম, কারণ যেহেতু ঝটপট আমার রান্না করতে হবে। তো সেরকম একটা সময় নিলাম না, এইগুলো দিয়েই ঝটপট। আর এই যে টক দই দিয়ে দিলাম। তারপরে এলাচ, বড় একটা কালো এলাচ, সাদা এলাচ দিলাম 3-4টার মতো। আর প্যাকেটের মশলার মধ্যে সব কিছুই দেওয়া থাকে, যেহেতু মাংসের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, যার কারণে আমি এটা এক্সট্রাভাবে একটু দিয়ে দিলাম কিছুটা। তারপর দারচিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখন মশলাটাকে এইগুলোভাবে সুন্দরভাবে যে টমেটো সস একটু ভালোভাবে মাখিয়ে নিব আর কি। মাখিয়ে নেওয়ার পর তারপর টমেটো সসটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, মানে মরিচের গুঁড়া 1 টেবিল চামচ ভর্তি করে।
স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে সুন্দরভাবে চামচের সাহায্যে মেখে নিব, যেহেতু হাতটা ধুয়ে ফেলেছি আর দেওয়া যাবে না, তো চামচের সাহায্যে মানে মিশিয়ে এখন আমি কিন্তু চুলাটা কিন্তু ধরিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিলাম। আবার একটু ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব, ফুল আঁচে রান্না করে নিলাম। তো এখন ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব সুন্দরভাবে, যাতে একেবারে সুন্দর করে আপনার সিদ্ধ হয়ে আসে। তো চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো এইভাবেই কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। তো এই তো ঢাকনা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে এই চুলায় আমি অন্যটা রান্না করব। তো রোস্টের রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। এখন আমি রোস্ট যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি, সেজন্য আর তেমন একটা ফুলভাবে দেখালাম না। আর হচ্ছে এখানে রুই মাছের কালিয়া করব। তো মাছটা বেশ বড় ছিল সেদিন, তো এই জন্য রুই মাছটা এভাবে, তো মাছগুলো আমি সুন্দরভাবে বেজে নিলাম, হলুদ মরিচ লবণ দিয়ে এগুলো মাখিয়ে রেখেছিলাম। এখন মাছগুলো সুন্দরভাবে বেজে নিয়ে উঠিয়ে রাখলাম। তারপর এখানে দিয়ে দিব, এই তেলটার মধ্যেই আমি রান্না করে নিব। তো মাছগুলো এক এক করে উঠিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা একসাথে। তো এই তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। তো আদা রসুন বাটা এগুলো দিয়ে দুটো দিয়ে এখন একটু এই 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 পর্যায়েও কিন্তু আমি এই পেঁয়াজটা আর আদা রসুনটাকে একটু সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব, যাতে মশলাটার গন্ধ না থাকে আর কি। তো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এই তো পুরাই আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব একটা তেজপাতা, দিয়ে দিলাম দুইটা দারচিনি, আর দিয়ে দিলাম 3টার মতো আপনার লবঙ্গ, এখানে এলাচ দিব না। তো এইগুলো দেওয়ার পর এখন সুন্দরভাবে এটাকে ভেজে নিব। এই রুই মাছের কালিয়াটা আমি কলকাতায় খেয়েছিলাম, তো সেটাই ট্রাই করছি। এর আগেও রান্না করেছিলাম, তো আজকেও রান্না করলাম। তো লাল মরিচের মানে গুঁড়ো, মানে কি বলে, মরিচের গুঁড়ো আর কি, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের চেয়ে একটু কম। তারপর মানে আমি যতটুকু মাছ নিয়েছি ওই অনুযায়ী কিন্তু মশলা দিয়ে দিচ্ছি আর কি। তারপর দিলাম হলুদের গুঁড়া, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আবার দিয়ে দিব এখন ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিব জিরার গুঁড়া। তো এই যে 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো জিরার গুঁড়া, মানে ভাজা জিরার গুঁড়া। তো এইগুলো একটু নাড়াচাড়া করে দিব আর একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি আরেকটা জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে টমেটো। আমি ব্লেন্ড করে নিয়েছি 3টার মতো টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি, আর টমেটো ব্লেন্ড করাটাই দিতে হবে রুই মাছ কালিয়ার মতো। তো এই যেটা আমি দিয়ে দিচ্ছি এখন। তো এই যে টমেটোটা, এখানে টমেটোটা আমি লিকুইড করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। তো এটা এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তো এই তো ঢাকনাটা দিয়ে আমি কষিয়ে নিলাম অনেকক্ষণ। দেখেন উপর থেকে তেলটা উপরে ভেসে উঠেছে, এটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে নিব, যাতে মশলাটা এই পর্যায়ে বেশ কিছুক্ষণ হয়ে যায়। তো টক দই দিয়ে দিলাম এই পর্যায়ে। আজকের রান্নাগুলোর মধ্যে সবটির মধ্যে আমি লেবুর রস দিয়ে লিকুইড দুধের মধ্যে টক দই করে নিয়েছি। খুব তাড়াহুড়া ছিলাম যে এতগুলো রান্না কতক্ষণে শেষ হবে। তো যাই হোক, এই যে মশলাটা আমার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করার পর দেখেন আমার মশলাটা কিন্তু ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে, তেলের সাথে মশলাটা আলাদা হয়ে যাচ্ছে। তো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। তো এখন দিয়ে দিব আপনার মাছগুলো। তো মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম, খুব সুন্দরভাবে। আরেকটু ভাজলে একটু ভালো হয়, যেহেতু রুই মাছের কালিয়া। তো আমি তেমন একটা ভাজলাম না, কারণ বেশি হার্ড হয়ে গেলে আমাদের বাসায় কেউ খাবে না, মাছ এমনিতেই কেউ খেতে চায় না। মেহমান যে সব কিছু খাবে সে তেমন তো কোনো কথা নেই, তাই মাছটাকে একটু হালকাভাবেই ভাজলাম। তারপর পানিটা দেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি মাখা মাখা করে রাখবো। তো ওই অনুযায়ী পানিটা দিয়ে এখন সুন্দরভাবে মাছের সাথে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আলতোভাবে, যাতে কোনোভাবে মাছটা ভেঙে না যায়। আর ঢাকনা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে অল্প আঁচে এটাকে রান্না করবো, মানে একেবারে লো আঁচে থাকবে। তো এই তো আমার রুই মাছেরটা পুরো রেডি হয়ে গেল। তো ঢাকনা দিয়ে দিব এখন। তারপর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন আমি এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলবো, কারণ এটা নামানোর পর কিন্তু শুকিয়ে যাবে, জলটা টেনে যাবে আর কি। তো আমি এটা নামিয়ে এখন পোলাও রান্না করব। তো পোলাও রান্নায় চলে গেলাম। তো আমি কিন্তু পোলাও রান্না করি, আর সবসময় আমার পোলাওটা ঝরঝরা হয়। অনেকে বলেন যে আগে ধুয়ে রেখে ঝরিয়ে রাখলে নাকি পোলাও ঝরঝরা হয়, এটা একেবারেই ভুল। তো আমি পোলাও রান্না করতে সময় পেঁয়াজ তেমন ব্যবহার করি না, তবে আজকে ছিল তাই দিয়ে দিলাম। আর আমি কিন্তু পোলাও চালটা এখনই আমি ধুয়ে নিয়েছি আর এখনই আমি রান্না করে দিব। আর পোলাওটা কিন্তু বেশ ঝরঝরা হয়, খুব সুন্দর হয় পোলাওটা।
এতে করে একটা টিপস আছে, সেটা হচ্ছে সব সময় যারা একেবারে পাকা রাঁধুনি আছেন তারা অবশ্যই জানেন, কারণ পোলাও চালটা যখন আমি রান্না করি আমি এখানে আপনার 1.5 কাপের মতো পোলাও চাল ব্যবহার করেছি, মানে 3 পার মতো পোলাও চাল দিয়েছি এখানে আমি। তো 3 পার মতো যখন পোলাও চাল ব্যবহার করেছি তখন আমি 1.5 কাপ 3 কাপের মতো, 3 কাপের চেয়ে একটু কম আমি পানি দিয়েছি। আমার একটা বড় আছে, সেটা দিয়ে মেপে আমি করছি। তো এই তো আমার আজকের আয়োজন ছিল। তো পোলাওটাও কিন্তু বেশ ঝরঝরা ছিল আর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। তো আজকের আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো এই তো ছিল আজকের মতো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর